লাখো মুসল্লির সমাগমে বিশ্ব ইজতেমার প্রথম দিন। পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের বয়ান, মাওলানা জুবায়েরের ইমামতিতে জুম্মার নামাজ। বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জোটবদ্ধ নির্বাচনের পথে ইসলামী দলগুলো, ঐক্য টিকে থাকা নিয়ে সন্দিহান রাজনৈতিক বিশ্লেষকরা। কাল শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা, বিকেল ৩টায় উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামছে আজ। এবং আমদানির প্রভাবে নিম্নমুখী রাজধানীর চালের বাজার, কমেছে সবজি মাছ মুরগির দামও। সিন্ডিকেটের দৌরাত্ম্যে তেল নিয়ে তেলেস্পাতি। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। ৩ ধাপের এই ইজতেমার প্রথম পর্বে আজ ফজরের পর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এরই মধ্যে দেশ বিদেশের লাখো মুসল্লি উপস্থিত হয়েছেন ইজতেমা ময়দানে। আতিকুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। টঙ্গীর তুরাগ তীরে ফজরের নামাজের পরে বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ইজতেমার কার্যক্রম। বিশ্ব মুসলিমের দ্বিতীয় বৃহৎ এই জামায়াতে ইতিমধ্যে কয়েক লাখ মুসল্লি অংশ নিয়েছেন। আখিরাতে সফলতা, দুনিয়াও সফলতা পাবো এবং দোনো জাহানে অকল্যাণ থেকে আমরা বাঁচবো, এই উদ্দেশ্যে আসছি। हम इत्मीनान हैं और हम दुआ करते हैं अल्लाह तबारक व तआला इनका और हिम्मत दे, इस खिदमत को ता क़यामत अल्लाह ताला जारी रखे। Berangkatkan jamaah-jamaah dan Ismatung menjadi asbab hidayah tersebarnya ke seluruh. এখানে আল্লাহকে পাওয়ার জন্য আসি। হাদিসের মধ্যে আছে দুনিয়ার মধ্যে ওই ব্যক্তিরা উত্তম যারা আল্লাহর জন্য একত্রিত হয় এবং আল্লাহর জন্যই পৃথক হয়। আজ ফজরের পর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক এবং জুমার নামাজে ইমামতি করছেন তাবলিগ জামায়াতের মুরব্বী মাওলানা জুবায়ের। জুমার পরে আম বয়ান হবে। জর্ডানের শেখ ওমর খতিব সাহেব বাদ জুমা বয়ান করবেন। আসরের পরে মাওলানা জুবায়ের সাহেব বয়ান করবেন। বাদ মাগরিব ভারতের মাওলানা আহমেদ লার সাহেব আম বয়ান করবেন। সবাই মিলে এখানে সুন্দরভাবে আমরা দলমত নির্বিশেষে সবাই এখানে ইজতেমা পালন করব। এদিকে মুসল্লিদের নিরাপত্তায় সার্বক্ষণিক কাজ করছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এবার ৭২টি দেশের ২০০০-এর বেশি বিদেশি অতিথি এতে অংশ নেবেন। আফরিন পপি, মোহনা সংবাদ। তুরাগ তীরে আছেন আমাদের সহকর্মী তানজিদ ভুইয়া, যাচ্ছি তার কাছে। তানজিদ, কেমন দেখছেন ইজতেমার সার্বিক পরিস্থিতি এবং সেই সাথে অবশ্যই জানাবেন যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন রয়েছে? ধন্যবাদ অলি। আপনি জানেন যে বিশ্ব ইজতেমার ৫৮তম যে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে, তার প্রথম পর্ব যে অনুষ্ঠিত হচ্ছে আজকে। তো প্রথম পর্বের গত বৃহস্পতিবার কিন্তু মাগরিবের নামাজের সময় আম বয়ানের মধ্য দিয়ে কিন্তু এই বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাতে চাই যে এখানকার তুরাগ নদের যে দুই পাশে কিন্তু মুসলিমরা যে আজকে যে জুম্মার নামাজ আদায়ের জন্য ওনারা কিন্তু প্রস্তুত রয়েছেন এবং এখানে বিশ্ব ইজতেমার যে প্রথম আজকে শুক্রবার ফজর নামাজের যে উর্দু বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার, তিনি পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। তারপর কিন্তু আজকে এই বিশ্ব ইজতেমার যে জুম্মার নামাজের ইমামতি করবেন তাবলিগ জামাতের মুরব্বী মাওলানা জুবায়ের। কিন্তু তার আগে আমি আরেকটু বিষয় বলে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু বিশ্ব ইজতেমার যে স্থানটি পরিদর্শন করেছেন এখানকার গাজীপুর পুলিশ কমিশনার, তিনি যেটি জানিয়েছেন যে এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে এবং সার্বিক পরিস্থিতি যদি উনি বিশ্লেষণ করেছেন, উনি বলেছেন যে সার্বিক পরিস্থিতি খুবই ভালো রয়েছে। এখানকার মুসল্লিদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে এখানকার পুলিশ প্রশাসন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সজাগ রয়েছেন। আমরা দেখতে পেয়েছি এখানকার বিভিন্ন স্থানে ঘুরে যে এখানকার র্যাব সহ পুলিশ এবং বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সিসি ক্যামেরা রয়েছে, পুলিশ ওয়াচ টাওয়ার থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনের কিন্তু ওয়াচ টাওয়ার রয়েছে। কিন্তু প্রশাসন কিন্তু এখানকার নিরাপত্তা ব্যবস্থায় যে গুরুত্ব আরোপ করেছেন সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। প্রথম ধাপে কিন্তু 31, 1, 2
কিন্তু এই 3 দিন প্রথম ধাপে এই ইজতেমাটি অনুষ্ঠিত হচ্ছে এবং দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি থেকে। তো এখানকার বিশ্ব ইজতেমার যে সার্বিক পরিস্থিতি বলা যায় যে এখানকার মুসল্লিরা আজকে জুম্মার নামাজ আদায় করতে আসেন। এখানকার যিনি মিডিয়ার সেলের দায়িত্বে রয়েছিলেন তিনি কিন্তু জানিয়েছেন যে আজকে সেই জুম্মার নামাজে কিন্তু প্রায় 20 লাখ মুসল্লি কিন্তু এখানে জমায়েত হবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে 72টি দেশ থেকে কিন্তু এখানে প্রায় 2150 জন এখানকার বিদেশি যেই মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু এখানে নামাজ পড়তে এবং এই তাবলিগ জামাতে আসা বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে যারা নামাজ আদায় করতে আসছেন আজকে জুমার নামাজ, তাদের মধ্যে কিন্তু সবাই যেটি চেয়েছেন যে এখানে বিশ্বের যে মুসল্লিদের শান্তি এবং সৌহার্দ্য স্থাপনে কিন্তু একটি বিশেষ নজির কিন্তু ওনারা কিন্তু প্রত্যাশা করছেন এবং সবার মধ্যে যেন সেই শান্তি এবং সৌহার্দ্য ছড়িয়ে পড়ে ওনারা কিন্তু সেই আশাটি কিন্তু ব্যক্ত করেছেন। তো এই ছিল আমার কাছে টঙ্গীর তুরাগ নদী থেকে সর্বশেষ। জি তানজিদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ইসলামী দলগুলো জোটবদ্ধ নির্বাচনের পথে হাঁটছে। এসব দলের নেতাদের দাবি, বিগত আমলের দুর্নীতি দুঃশাসনের কারণে তিতিবিরক্ত জনগণ বিকল্প শক্তি হিসেবে দেশে ইসলামী শাসন দেখতে চায়। তবে রাজনীতির মাঠে ইসলামী দলের ঐক্য টিকে থাকা নিয়ে সন্দিহান রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ডক্টর সম আলী রেজা। বিস্তারিত উবায়দুল হক মারুফের প্রতিবেদনে। অতীত সরকারের গুম খুন, জেল জুলুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ সীমাহীন নির্যাতনে 1.5 যুগেরও বেশি সময় ধরে অভ্যন্তরীণ ঐক্য ধরে রাখার নীতিতে চলছিল ইসলামী দলগুলো। গেল 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর ছোটখাটো বিভেদ ভুলে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে নিজেদের বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে গঠন করছে তারা। বিগত সময়ে নানা নির্যাতনের কথা উল্লেখ করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেয়াকে জরুরি বলে মনে করেন হেফাজত ইসলাম ও খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমি। বিচার ছাড়া মানুষকে গুম করে ফেলে। ইসলামী শাসন আসলে তো বিচার বহির্ভূত কোনো হত্যা হবে না। ইসলামের বিরুদ্ধে কোনো রকমের কোনো কাজ জাতীয়ভাবে বা দেশে যাতে না হয়, এটাকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হইলে এখনই আমাদের একতা প্রয়োজন, ঐক্যবদ্ধতা প্রয়োজন। আগামী নির্বাচনে যাতে ইসলামী দলগুলো একটা ফ্যাক্টর হয়, আমরা সকলে মিলে এক আসনে একজনকে যাতে প্রতিদ্বন্দ্বিতা করাই। সুশাসন প্রতিষ্ঠায় বিকল্প শক্তি হিসাবে ঐক্যবদ্ধ ইসলামী শক্তিকে জনগণ ক্ষমতায় দেখতে চায় বলে দাবি করেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। ফেসিবাদী একটা শক্তি ছিল আওয়ামী লীগ, তারা নাই, কিন্তু সেই সিস্টেমটা কিন্তু এখনো পর্যন্ত পুরো বিলোপ হয় নাই। তারা যা করতো এখনো একটা শ্রেণী তাই করে। যারা অতীতে দেশ শাসন করেছে তাদের প্রতি আস্থাশীল না। তারা যত কথাই বলুক, তারা পরীক্ষিত, তারা কি করে, কি করতে পারে। এই জন্য মানুষ নতুন বিকল্প শক্তি চাচ্ছে। আমরা যদি সকল ইসলামী শক্তি যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আমরা এখানে একটা বিকল্প রাজনৈতিক শক্তি হিসাবে আমরা আবির্ভূত হতে পারি। আওয়ামী দুঃশাসনে অতিষ্ঠ হয়ে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলা হয়েছে বলে জানান সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের মহাসচিব ডক্টর খলিলুর রহমান মাদানী। মুসলমানদের আকীদা বিরোধী কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না, অপরদিকে অমুসলিমদেরও অধিকার নিশ্চিত করতে হবে। এই সব কিছু নিয়েই কিন্তু ওলামা কেরাম সেই 7 সাল থেকে বারবার আন্দোলন সংগ্রাম হরতালও হয়েছে এগুলো আদায় করার জন্য। এবং আমরা সবাইকে বলছিও ইসলামী দলগুলো প্রত্যেক আসনে একটি মাত্র বাক্স দিক। অমুসলিমদের গির্জা, প্যাগোডা, মন্দির সবকিছু নিরাপদ রাখতে হবে, তাদের নিশ্চিতভাবে ধর্মীয় বিশ্বাস পালন করার সুযোগ করে দেওয়া। এরকম একটা দেশ আমরা চাই। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, কল্যাণকর রাষ্ট্র গঠনে যে কোনো ত্যাগ স্বীকারে জাতিকে ঐক্যবদ্ধ করতে প্রস্তুত তার দল। আমাদের সাথে ইসলামী দল যতগুলি আছে বলা যায় অলমোস্ট সব দলের সাথে আমাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে যে ইসলামী দলগুলি আগের অতীতের যে কোনো সময়ের চাইতে এখন অনেক কাছাকাছি পরস্পর। নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোর ঐক্য কতটা পরিপক্কতা পাবে তা এখনই বলা যাচ্ছে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক SM আলী রেজা। কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট ডেমোক্রেসির জন্য খুব জরুরি, ঐক্যটাও জরুরি। তবে এই ঐক্যটা সাস্টেনেবল হওয়ার জন্য
আমার মনে হয় আরো কিছুদিন আপনাকে এটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। পলিটিক্সে স্বার্থের বিষয় থাকে, এই স্বার্থ যদি কারো কৌশলগত স্বার্থ রক্ষিত না হয় তখন তারা এখানে স্টিক থাকবেন, এটা এই মুহূর্তে বলা কঠিন। যদি ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে এক ধরনের একটা কম্পিটিটিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট তৈরি হবে। সবকিছুর পরও গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক প্রতিহিংসা এড়িয়ে জাতীয় ঐক্যই বেশি জরুরি বলে মনে করছেন এই বিশ্লেষক। কৌশলের মধ্যে বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থ খুব জোরে সোরে থাকা জরুরি। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। স্বার্থকে বিগত সময়ে জুলুমের পর্বত জামায়াতের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল মন্তব্য করে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গত ১.৫ দশক জামাতে ইসলামীর কর্মীরা বাবা মায়ের জানাজায় পর্যন্ত অংশ নিতে পারেনি। সকালে রাজধানীর আল ফালা মিলনায়তনে দেশের নারী রাজনীতিবিদদের পথিকৃৎ সাবেক সংসদ সদস্য মরহুমা হাফেজা আসমা খাতুনের স্মরণ সভায় তিনি একথা বলেন। যে ফ্যাসিবাদী আমল বাংলাদেশের মানুষের জন্য দুঃস্বপ্ন ছিল তা যেন আর কখনো প্রত্যক্ষ করতে না হয়, সেজন্য জামাতে ইসলামী কাজ করবে বলেও জানান আমির। আল্লাহ তাআলার এই ইচ্ছাকে সম্মান করবে না, তাগুত এবং নফসের তাড়নায় যারা চলবে, আল্লাহ বলছেন এদের জানা রাখা উচিত যে আল্লাহ অত্যন্ত কঠোর, মহাপরাক্রমশালী। তিনি কাউকে তোয়াক্কা করেন না, তিনি বেনিয়াজ, তিনি সামাদ, তিনি ওয়াহিদুল কাহ্হার, কোনো ছাড় নাই যারে ধরবেন নাফরমানির কারণে। এট দ্য সেম টাইম তিনি শুধু কঠোর নন, তিনি ক্ষমাশীল। কাল শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। বিকেল ৩টায় এর উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতি বছরের মতো এবারও সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এ মেলা। মেলার এবারের প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। এখনও শেষ হয়নি অংশগ্রহণকারীদের স্টল নির্মাণ সহ বিভিন্ন সাজসজ্জার কাজ। সুরাইয়া মুনির রিপোর্ট। রাত পোহালেই শুরু অমর একুশে বইমেলা। লেখক, পাঠক আর প্রকাশকের পদচারণায় মাসব্যাপী মুখর হবে বইমেলা প্রাঙ্গণ। এরই মধ্যে বইমেলার জন্য বাংলা একাডেমির প্রস্তুতি প্রায় শেষের দিকে। চলছে স্টলগুলোতে রং দেয়া সহ শেষ সময়ের গোছগাছ। চাপ বেশি, কিন্তু যে লোক কম, মিস্ত্রি সংকটের কারণে স্টলগুলো রেডি করতে দেরি হয়। আর কাঠ মিস্ত্রির কাম যদি কমপ্লিট থাকতো তাহলে রঙের কাজ আর দেরি হতো না। আমাদের খালি কালারটা ফাইনাল টান্ডা দিলেই কালার হলে শেষ। আমাদের স্টল প্রায় শেষের পথে। এবছর বইমেলায় 4 ভাষা শহীদদের পাশাপাশি থাকছে জুলাই চত্বর। পুরো সোহরাওয়ার্দী উদ্যানের বিস্তৃত মেলায় থাকছে 708টি স্টল ও 37টি প্যাভিলিয়ন। সাপ্তাহিক ছুটির দিন ও 21শে ফেব্রুয়ারি ছাড়া প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে মেলা। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে মেলা। আমরা সবাই আশাবাদী মেলাটা সফল সমৃদ্ধভাবে সে আগের মতোই আমরা যেন উদযাপন করতে পারি। এই বছরের বই মেলাতে খুব জাঁকজমক হবে, স্টলও বেশি আছে, লোকজনও ভিড় হবে। আমাদের বাঙালি সরকার এই বই মেলাটি আসলেই খুব উল্লেখযোগ্য ভূমিকা রাখে, বিশেষ করে পাঠক তৈরিতে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরের শেষ দিন আজ বিকেল 4টায় আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তবে এদিন মেলা চলবে রাত 10টা পর্যন্ত। এদিকে শেষ দিনটি সরকারি ছুটির দিন হওয়ায় জমে উঠেছে বাণিজ্য মেলা। সকাল থেকে বিভিন্ন বয়সী ক্রেতা দর্শককে মেলায় প্রবেশ করতে দেখা যায়। শেষ দিনে বেচা বিক্রিও ভালো হবে বলে আশা করছেন বিক্রেতারাও। আমদানির প্রভাব কমতে শুরু করেছে রাজধানীর চালের বাজার। কমেছে মুরগির দামও, আর ভোক্তার স্বস্তির জায়গা এখন সবজির বাজার। সরবরাহ স্বাভাবিক থাকায় স্থিতিশীল মাছের বাজারও। তবে কৃত্রিম সংকটে দীর্ঘদিন ধরেই অস্থির তেলের বাজার। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস।
সরকারের ব্যাপক চাল আমদানি এবং দেশের ৬৪ জেলায় ওএমএস এর মাধ্যমে সুলভ মূল্যে চাল বিক্রির ঘোষণা বাজারে এর দামে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে, কমতে শুরু করেছে দাম। টাই চাল কমছে, পাইজাম চাল কমছে, গুটি চাল কমছে। আমদানি হচ্ছে এজন্যই এখন ইন্ডিয়ান চাল অ্যাভেলেবেল পাওয়া যায় বাইরে। আমদানি না করতো তাহলে মনে করেন মিনিকেটগুলো আরো অনেক দাম হইতো। 28 চাল দাম কমাইতো না, কমাইছে। পারি চালগুলো কমাইছে, গুটি চালগুলো কমাইছে, নাহলে কমতো না। তবে দাম বাড়িয়েও সংকট কাটেনি ভোজ্য তেলের। বাজারে প্রতি কেজি খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 192 টাকা পর্যন্ত। তারপরও নেই পর্যাপ্ত সরবরাহ। আজকে 192 টাকা পার কেজি। মানুষের যে বোতলের পরিবর্তে যে খোলা তেল নিব সেটা দিতে পারতেছে না, দাম বেশি। সিন্ডিকেটটা সম্ভবত মিল মালিকের ভিতরে হইতেছে। 2 সপ্তাহ ধরে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কমতির দিকে। প্রতি কেজি ব্রয়লার 180 থেকে 190 এবং সোনালী 280 থেকে 300 টাকা দরে বিক্রি হচ্ছে। আর গরুর মাংস কেজি প্রতি দাম 780 টাকা। গত সপ্তাহে 780 করে বিক্রি করছি, এখন এই সপ্তাহে 780। মুরগি এবারই কমছে, লাল মুরগি কমছে কেজি প্রতি 10 টাকা, কক মুরগি কমছে আপনার কেজি প্রতি 40 টাকা, ব্রয়লার মুরগি কেজি প্রতি 30 টাকা কমছে। মুরগির বাজার তো আগে বেশি ছিল, এখন আজকে কিনলাম 10 টাকা কম। কমেছে মাছের দামও। সরবরাহ ভালো থাকায় দাম কমছে বলে জানান বিক্রেতারা। সবগুলাই কমছে, দেশিটাও কমছে, চাষেরটাও কমছে। বর্তমানে কেজিতে 20 টাকা 30 টাকা কমে আছে। আপনার আমি তো আড়ত থেকে মাছ জানি, আড়তে পাওয়া যায় 130 টাকা 40 টাকা, এখানে 160 টাকা 70 টাকা পাওয়া যায়। 220 টাকারগুলো 200 টাকা বিক্রি করছে, 200 আর 160 টাকারগুলো 150 টাকা 140 টাকা করে এখন। আর মৌসুমের শেষ দিকে এসে কমেছে সব ধরনের সবজির দাম। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতে 9 মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে শনিবার থেকে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সেন্ট মার্টিনে পর্যটকরা ভিড় করেন বছর জুড়েই। আর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সবচেয়ে বেশি পর্যটক আসেন এখানে। তাই ভরা মৌসুমে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল বন্ধ হলে লোকসান গুনতে হবে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের, আর ভ্রমণ বঞ্চিত হবেন পর্যটকরাও। আমানুল হক বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া BIWTA ঘাট থেকে 6 ঘন্টা সাগরপথ পাড়ি দিয়ে জাহাজে করে সেন্ট মার্টিন পৌঁছান পর্যটকরা। একদিকে সমুদ্র, অন্যদিকে সমুদ্র সৈকতের মনোরম দৃশ্য আর নীল পানির রং পর্যটকদের কাছে যেন এক অসাধারণ সুন্দরের হাতছানি। প্রায় 8 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপের নৈসর্গিক সৌন্দর্য অবলোকনে প্রতিদিন হাজার হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণে যান। দ্বীপটা এত সুন্দর আর এত সুন্দর নীল পানি, আমার মনে হয় যে সবার একবার করে সেন্ট মার্টিন ঘুরতে আসা উচিত। মার্টিন জায়গাটা এতটাই সুন্দর যে যে কারো মন কাটতে পারে। আমার খুব ভালো লাগছে, আমি এনজয় করছি, শিপে জানি। এরকম একটা সুন্দর জায়গা কক্সবাজার সেন্ট মার্টিন, যদি আমাদের দেশি এবং বিদেশি পর্যটকরাও এভাবে আসতে থাকে তাহলে আমাদের দেশের রাজস্বতে অনেক উন্নতি হবে। কিন্তু সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতে 9 মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে শনিবার থেকে। তবে ভরা মৌসুম হিসেবে ফেব্রুয়ারি শুরু থেকে সেন্ট মার্টিনে পর্যটকদের রাত্রিযাপন ও জাহাজ চলাচল স্বাভাবিক রাখার অনুরোধ জানালেন এই পর্যটন উদ্যোক্তা। ব্যবসায়ীদের পক্ষ থেকে এবং কক্সবাজার পর্যটন যারা স্টক করে তারা আমরা আবেদন করেছি যে অন্ততপক্ষে ফেব্রুয়ারি মাসটা যেন সরকার কক্সবাজার সেন্ট মার্টিন যাতায়াতটা চালু রাখে, রাত্রি যাপনটা যেন চালু রাখে। নিষেধাজ্ঞার কারণে পর্যটন ব্যবসায়ীদের লোকসান গুনতে হবে জানালেন সি ক্রুজ অ্যাসোসিয়েশনের এই নেতা। সেন্ট মার্টিন বাসীদের যে অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে সেটা পুষিয়ে ওঠার জন্য উপদেষ্টা মহোদয়ের সিদ্ধান্তের আলোকে আমরা যাতে ফেব্রুয়ারিটা পাই, এতে করে আমরা কিছুটা ক্ষতি লাঘব হবে আমাদের। সেন্ট মার্টিনে পর্যটন মৌসুমে সাগর পথে জাহাজ চলাচল অব্যাহত রাখলে দেশি বিদেশি পর্যটকরা আরও বেশি আকৃষ্ট হবে বলে মনে করেন পর্যটন সংশ্লিষ্টরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার দেশের বাইরের খবর। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থামছেই না লাশের মিছিল। ধ্বংসস্তূপ থেকে আরও 42 মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিহতের সংখ্যা 47,500-র কাছাকাছি। এদিকে ইউক্রেনের একটি বহুতল ভবনে রুশ ড্রোন হামলায় অন্তত 9 জন নিহত হয়েছে ও 13 জন আহত হয়েছে। অন্যদিকে ওয়াশিংটনে বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। দীর্ঘ প্রতীক্ষার পর গাজায় থেমেছে ইসরায়েলি হামলা।
চলছে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি, তবে তারপরও থেমে নেই লাশের মিছিল। ধ্বংসস্তূপ থেকে মিলছে একের পর এক লাশ, ফলে প্রতিদিন বেড়েই চলছে নিহতের সংখ্যা। গত 24 ঘন্টায় ধ্বংসস্তূপ থেকে আরও 42টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে 2023 সালের অক্টোবর থেকে চলা হামলায় নিহতের সংখ্যা প্রায় 47,500 জনে পৌঁছেছে। এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধে থেমে নেই প্রাণহানি আর ধ্বংসযজ্ঞ। ইউক্রেনের সুমি অঞ্চলের একটি বহুতল ভবনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, এ হামলায় 9 জন নিহত হয়েছে, আহত হয়েছে 13 জন। ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য মতে বৃহস্পতিবার রাশিয়া রাতের আধারে মোট 21টি ড্রোন হামলা চালায়। ইউক্রেনীয় বিমান বাহিনী 37টি ড্রোন গুলি করে ধ্বংস করেছে। অন্য 39টি তাদের লক্ষ্যে পৌঁছতে পারেনি বলে জানিয়েছে সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পোটোম্যাক নদীতে বিধ্বস্ত যাত্রীবাহী উড়োজাহাজটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকার এর তথ্য বিশ্লেষণ করবে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত 30 জনের লাশ উদ্ধার করা হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। এবার খেলার খবর ফুটবল। বাংলাদেশ ফেডারেশন কাপ ফুটবলে আজ শেষ হচ্ছে গ্রুপ পর্ব। বিকেল 3টায় আলাদা ম্যাচে মাঠে নামছে ঢাকা আবাহনী ও মোহামেডান। রাজধানীর বসুন্ধরা কিংস এরিনায় রহমতগঞ্জকে মোকাবেলা করতে নামবে ঢাকা আবাহনী। দুদলই এ পর্যন্ত 3বার মাঠে নেমে অপরাজিত থেকেছে। এবার ফলাফল যাই হোক না কেন পরবর্তী কোয়ালিফিকেশন রাউন্ডে যেতে বাধা নেই তাদের। এদিকে ময়মনসিংহে রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফকিরের পুলের বিপক্ষে খেলতে নামবে মোহামেডান। 3 ম্যাচে মাত্র 1 জয়ে কোয়ালিফিকেশনের আশা আগেই শেষ মোহামেডানের। জয়হীন ফকিরের পুলেরও নেই কোনো আশা। আগামীকাল শেষ হচ্ছে বিপিএল এর লিগ পর্ব, যেখানে প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে মোকাবেলা করতে হবে আশাহীন ঢাকা ক্যাপিটালসকে। আর শেষ ম্যাচে মুখোমুখি হবে চিটাগং ও বরিশাল। এ পর্যায়ে 3 দলের প্লে অফ একদম নিশ্চিত হলেও চতুর্থ দল হিসেবে এখনও দোদুল্যমান রাজশাহী ও খুলনা। এদিকে প্লে অফের প্রথম কোয়ালিফায়ারে বরিশালের প্রতিপক্ষ কে হবে তা নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। এ নিয়ে আরও জানাচ্ছেন মুদাসসির আলী। দেখতে দেখতেই শেষ পর্যায়ে ঠেকেছে বিপিএল এর লিগ পর্ব। 18 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশাল যে প্লে অফের প্রথম কোয়ালিফায়ারে খেলছে তা একদম নিশ্চিত। এদিকে সবার আগে প্লে অফ নিশ্চিত করেও যেন এখনো ধুঁকছে রংপুর রাইডার্স। লিগ পর্বে তারা খেলে ফেলেছে সব ম্যাচ। প্রথমে টানা 8 ম্যাচ ধরে জয়ের ধারা অব্যাহত রাখলেও পরে 4টিতে হেরে যেন কোয়ালিফায়ার খেলা নিয়ে অনিশ্চয়তা পড়ে গেছে দলটি। এর আরও একটি কারণ চিটাগং কিংসের ঘুরে দাঁড়ানো। 11 বার মাঠে নেমে রংপুরের সমান হার তাদের। বাকি আছে মাত্র 1টি ম্যাচ। জয় পেয়েছে 7টিতে, আবার রান রেটেও এগিয়ে গেছে দলটি। লিগ পর্বে নিজেদের শেষ লড়াইয়ে বরিশালকে পরাস্ত করতে পারলে রংপুরের সমান 16 পয়েন্ট হলেও রান ব্যবধানে 2 নম্বরে চলে আসতে পারে চিটাগং। এর ফলে প্রথম কোয়ালিফায়ারে বরিশালের প্রতিপক্ষ হতে পারবে তারা। এদিকে লিগ পর্বে নিজেদের শেষ লড়াইয়ে প্রতিপক্ষ ঢাকা থাকলেও খুলনার যুদ্ধটা মূলত দুর্বার রাজশাহীর সঙ্গে। রাজশাহী 12 ম্যাচ খেলে 6টি করে জয় পরাজয়ে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 4 নম্বরে। 11 বার মাঠে নেমে খুলনার জয় 5টিতে। ঢাকাকে বড় রান ব্যবধানে হারালে 12 পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে গিয়ে প্লে অফের চতুর্থ ও শেষ দল হিসেবে নিশ্চিত করতে পারবে খুলনা। এতে স্বপ্নভঙ্গ হয়ে যাবে রাজশাহী। এখন দেখবার পালা লিগ পর্বের শেষটা কেমন হয়। মুদাসসির আলী, মোহনা সংবাদ। এই ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। লাখো মুসল্লির সমাগমে বিশ্ব ইজতেমার প্রথম দিন। পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের বয়ান, মাওলানা জুবায়েরের ইমামতিতে জুমার নামাজ। বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জোটবদ্ধ নির্বাচনের পথে ইসলামী দলগুলো, ঐক্য টিকে থাকা নিয়ে সন্দিহান রাজনৈতিক বিশ্লেষকরা। কাল শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। বিকেল 3টায় উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামছে আজ। এবং আমদানির প্রভাবে নিম্নমুখী রাজধানীর চালের বাজার, কমেছে সবজি মাছ মুরগির দামও। সিন্ডিকেটের দৌরাত্ম্যে তেল নিয়ে তেলেসমাতি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।